ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ স্মরণ করে কোন নেতাকে আছে সংসদে এমপি হিসাবে যাওয়ার মতো কোন নেতাকে আছে আর সেই নেতা সবাই বলো যুদ্ধ বলো নারায় তাকবীর আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্যামেরা একটু দূর থেকে ধরতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম এখান থেকে পিছাইলে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী হোগলা পাশা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী বোলপুর বাজার চত্বরে ছাত্র যুব এবং শ্রম বিভাগের সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ময়ূরগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা আমির জনাব অধ্যাপক মাওলানা শাহাদাত হুসাইন, উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাগেরহাট জেলার সংগ্রামী সভাপতি জনাব হাফেজ মুর্শিদুল আলম, উপস্থিত রয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মোরেলগঞ্জ উপজেলার সংগ্রামী সভাপতি জনাব অধ্যাপক আব্দুল মান্নান, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের সংগ্রামী সভাপতি জনাব শফিউল আজম, উপস্থিত উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইউনিয়ন শাখার সংগ্রামী নেতৃবৃন্দ এবং সংগ্রামী হোগলা পাশাবাসী, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের জানাচ্ছি আদাব। সংগ্রামী ভাইরা আমার, আমি শুরুতেই স্মরণ করছি সেই সকল যুবকদের যারা এই উপমহাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে। 47 সালে যারা ব্রিটিশদের কাছ থেকে আজাদি অর্জন করার জন্য জীবন দিয়েছিল তারা ছিল যুবক। 71-এ যারা পশ্চিম পাকিস্তানের বৈষম্যের হাত থেকে পূর্ব পাকিস্তানের মানুষকে মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছিল তারাও ছিল যুবক। 52 যারা জীবন দিয়েছিল তারাও ছিল যুবক। 90-এর গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছিল তারাও ছিল যুবক। সর্বশেষ 24 সালের জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে বুকের রক্ত ঢেলে দিয়ে যারা জীবন উৎসর্গ করে যারা সেই বাংলাদেশের লৌহ কারার অন্তরাল থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছিল তারাও ছিল যুবক। সুতরাং আমি সেই সকল যুব অনুসর্গকারী সকলকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আল্লাহ যেন তাদের জীবনকে, আল্লাহ যেন তাদের উৎসর্গকে কবুল করেন এবং তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সম্মানিত ভাইরা আমার, আমাদের সন্তানেরা কেন জীবন দিল? 47-এ কেন জীবন দিয়েছিল? এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। 71-এ কেন জীবন দিয়েছিল? বৈষম্যের হাত থেকে পূর্ব পাকিস্তানের মানুষকে মুক্তির জন্য। সর্বশেষ জুলাই আগস্টের
অসংখ্য সন্তানেরা জীবন দিল একটি মাত্র লক্ষ্যে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে বৈষম্য দূর হবে, অনাচার দুরাচার এবং স্বৈরতন্ত্র দূর হবে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু 47 সালের যে লক্ষ্য নিয়ে পাকিস্তান তৈরি হয়েছিল, আমরা দেখলাম সেই পাকিস্তানে একটি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সেই স্বৈরতন্ত্রের হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য দেশ মাতৃকার সন্তানেরা জীবন দিল, স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনলো। কিন্তু তথাকথিত যে দলটির নেতৃত্বে সেদিন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, মূলত সেই দলের নামে যুদ্ধ হলেও সেই দলের কোনো নেতা কর্মীরা আসলে বাংলাদেশের মানুষের সাথে থেকে যুদ্ধে অংশগ্রহণ করেনি। তারা সকলেই কিন্তু ভারতে বসে ট্রেনিং দিচ্ছিল। ট্রেনিং দিয়ে, দেরাদুনে ট্রেনিং দিয়ে যখন তারা বাংলাদেশে ফিরেছে, ইতিমধ্যে বাংলাদেশের সিপাহী জনতারা তাদের নেতৃত্বে বিজয় অর্জন হয়েছে। কথা ঠিক কিনা বলে? এবং তারা ক্ষমতা দখল করে পৃথিবীর নজিরবিহীন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এবং এর পরবর্তীতে যখন সামরিক স্বৈরশাসন আসলো, তার হাত থেকে আমরা 90-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি দেশ পেলাম। কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে কিছুদিন আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, কিন্তু সেই গণতন্ত্রকে ধ্বংস করে দিল সেই পুরনো স্বৈরাচার। যারা গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় আসে, সেই ক্ষমতায় এসে তারা বাংলাদেশের মাটিতে নজিরবিহীন পৃথিবীর ইতিহাসের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম করেছিল। কথা ঠিক কিনা বলে? তাদের হাত থেকে দেশবাসীকে মুক্ত করার জন্য, তাদের স্বৈরতন্ত্রের হাত থেকে দেশবাসীকে মুক্ত করার জন্য নির্যাতন, নিষ্পেষণ, লুটপাট, ধর্ষণ, অনাচার, দুরাচার, ব্যভিচার এবং বৈষম্য হাত থেকে দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য জুলাই আগস্টে আমাদের পুত্ররা জীবন দিল, আমাদের কন্যারা জীবন দিল, আমাদের শিশুরা জীবন দিল, আমাদের মায়েরা জীবন দিল, আমাদের শ্রমজীবী মেহনতি মানুষেরা জীবন দিল। এরা সকলেই ছিল যুবকদের প্রতিনিধি। কথা ঠিক কিনা বলেন? তারা জীবন দিয়েছিল একটি মাত্র লক্ষ্যে, সেটা হচ্ছে এই বাংলাদেশের মাটিতে আর কখনো কোনোদিন কোনো স্বৈরতন্ত্র যেন প্রতিষ্ঠিত হতে না পারে। তারা জীবন দিয়েছিল এ উদ্দেশ্যে, যাতে করে বাংলাদেশে আর হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, লুণ্ঠন না চলে। কথা ঠিক কিনা বলে? তারা জীবন দিয়েছিল বাংলাদেশের মাটিতে যেন বৈষম্য প্রতিষ্ঠিত হতে না পারে, বাংলাদেশের মাটি থেকে যেন বৈষম্য দূর হয়ে যায়। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, সম্মানিত ভাইরা আমার, এই যে সদ্য জীবন দেওয়ার, জীবনের বিনিময়ে জীবন উৎসর্গ করে বুকে রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচারের কারান্তরাল থেকে যারা আমাদেরকে মুক্ত করলো, যে লক্ষ্য বাস্তবায়ন করার জন্য, যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, সন্ত্রাস দূর করার জন্য, চাঁদাবাজি দূর করার জন্য যারা জীবন দিয়েছিল, সে জীবনের বিনিময়ে পরবর্তী বাংলাদেশে আমরা কি এখন পর্যন্ত সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পেরেছি? বলেন, জোরে বলেন, পেরেছি? তাহলে আমাদের সন্তানেরা কি এই কারণে জীবন দিয়েছিল যে অতীতে একটি দল সন্ত্রাস করত, লুটপাট করত, চাঁদাবাজি করত, এখন তাদেরকে সরিয়ে দিয়ে আরেকটি দলকে আমরা ক্ষমতায় নিয়ে আসবো, তারা এসে তারা আগের চেয়েও, আগের মতো কিংবা আগের চেয়েও আরো বেশি ক্ষমতা নিয়ে তারা লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস করবে? এ কারণে কি আমাদের সন্তানেরা জীবন দিয়েছিল? বলেন তো। তাহলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যে লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমাদের প্রিয় সন্তানেরা জীবন দিয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়ন যদি আমরা করতে পারি, যদি করতে না পারি, তাহলে কি তাদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো? বলেন। আমি আপনাদের কাছে আবার জিজ্ঞাসা করি, আমি সংগ্রামী হোগলা ভাষাভাষীর কাছে জিজ্ঞাসা করি,
আপনারা কি যে লক্ষ্য বাস্তবায়ন করার জন্য জুলাই আগস্টে আমাদের সন্তানরা জীবন দিয়েছিল, যে লক্ষ্য বাস্তবায়ন করার জন্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের নেতৃবৃন্দ, আমাদের হাজার হাজার নেতা কর্মীরা স্বৈরাচারের সাথে আপোষ না করে হাসতে হাসতে জীবন উৎসর্গ করেছে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করেছে, সেই লক্ষ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কি ঘর ফিরে যেতে রাজি আছি বলেন? তাহলে সেই লক্ষ্য বাস্তবায়ন হোক, এটাকে আমরা চাই, সকলে চাই। কে কে চাই একটু হাত উঁচু করে দেখে গেল। সম্মানিত ভাইরা আমার, সুতরাং সেই লক্ষ্য বাস্তবায়ন কি করতে গেলে ঘরে বসে শুধু চাইলেই হবে না, চাইলেই হবে না। আমাদের দুটো ধারা রাজনীতি। একটা ধারা রাজনীতি বলতে যে পূর্বের যে ট্রেডিশনাল রাজনীতি, সেই রাজনীতি বলতে একটা শ্রেণী মনে করে 16 বছর তোরা লুটপাট করছো, খাইছো, খবরদার খবরদার, এখন কেউ তোরা ঘর থেকে বাইর হবি না, এখন লুটপাট আমরা করব। তার মানে তাদের কাছে রাজনীতি মানে হচ্ছে লুটপাট, রাজনীতি মানে হচ্ছে চাঁদাবাজি, রাজনীতি মানে হচ্ছে কামাইয়ের একটা ব্যবস্থা। কথা ঠিক না বলে? তাহলে রাজনীতির অর্থ কি শুধু টু পয়সা কামানো না? রাজনীতি কোনো উপার্জনের কোনো ব্যবস্থা না। রাজনীতি হলো একটা সেবার নাম। রাজনীতি কি বলেন তো? সেবার নাম। রাজনীতি হলো একটা সেবার নাম এবং সেবার প্রতিযোগিতার নাম। আমি যদি এদেশের মানুষের জন্য 2টা সেবা দিয়ে থাকি, তাহলে আপনি আরেকটি বাড়িয়ে দেবেন, এর নাম রাজনীতি। এই কারণেই তো নির্বাচনের আগে বিভিন্ন দল নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করে এবং সেখানে তারা অঙ্গীকার করে এই দেশ এবং জাতির জন্য তারা কি কাজ করতে চায়। সুতরাং বিভিন্ন দলের ম্যানিফেস্টো, বিভিন্ন দেশ, বিভিন্ন দলের যে সেবার তালিকা দেখে এদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে কোন দলের সেবা তারা গ্রহণ করবে। সুতরাং আমরা মনে করি, বাংলাদেশ জামাত ইসলামী মনে করে, রাজনীতি মানি হলো সেবার নাম, রাজনীতি মানি হলো সেবার প্রতিযোগিতার নাম। সুতরাং আগামী দিনের বাংলাদেশে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের মানুষের জন্য এটি কল্যাণময় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চায়। সুতরাং আমরা কাউকে আমাদের শত্রু মনে করি না, আমরা কাউকে আমাদের প্রতিপক্ষ মনে করি না, আমরা কাউকে আমাদের প্রতিদ্বন্দ্বীও মনে করি না, আমরা বড়জোর প্রতিযোগী মনে করতে পারি। ঠিক কিনা বলেন? আমাদের প্রতিযোগী আছে, কিন্তু আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী আছে বলে আমরা বিশ্বাস করি না। আমাদের প্রতিযোগী আছে, কিন্তু আমাদের কোনো প্রতিপক্ষ কিংবা শত্রু আছে এটা আমরা বিশ্বাস করি। আমরা প্রতিযোগিতা করতে চাই কেবলমাত্র ভালো কাজে, কোনো খারাপ কাজের প্রতিযোগিতা আমরা করতে চাই না। আমাদের কোনো বন্ধু সংগঠন যদি কারো ঘের দখল করে একটা, আমরা তাদের সাথে প্রতিযোগিতা করি কি আরেকটি ঘের দখল করতে পারবো বলেন? তারা যদি চাঁদাবাজি করে তাহলে আমরা কি তাদের সাথে প্রতিযোগিতা করে আরেকটু তাদের সমানে সমান চাঁদাবাজি করতে পারি বলেন? সুতরাং আমরা প্রতিযোগিতা করতে চাই কেবলমাত্র ভালো কাজের। কথা ঠিক কিনা বলেন? সুতরাং সেই ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমেই এদেশের জনগণ বেছে নেবে যে এদেশের মানুষের কল্যাণের জন্য, এদেশের মানুষের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, এদেশের মানুষের জীবন সম্পদ মালিকদের নিরাপত্তা দেওয়ার জন্য কোন দলটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, এটাকে এদেশের মানুষ বুঝে না? কি বলে? বুঝি কিনা বলেন?
এবং বুঝে বলি, এদেশের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে। অতীতে আমরা অনেক দল দেখেছি, আমরা আওয়ামী লীগ দেখেছি, আমরা বিএনপি দেখেছি, আমরা জাতীয় পার্টি দেখেছি। সুতরাং আমরা আগামী দিনে এদেশের মাটিতে জামাত ইসলামী সহ ইসলামী দল যে ঐক্যবদ্ধ হয়েছে তাদের নেতৃত্বে ইসলামী শাসন ব্যবস্থা দেখতে চাই। ইসলামী বিধানের আলোকে কিভাবে বাংলাদেশের মাটিতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয় সেই ব্যবস্থাটি এদেশের মানুষ পরখ করে দেখতে চায়। সুতরাং সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে। সংগ্রামী ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, মোরেলগঞ্জ শরণখোলায় এর আগে আমরা এমপি ছিলাম না? ছিলেন কিনা বলেন? মুফতি মাওলানা আব্দুল সাত্তার সাহেব 2 বার এখানকার এমপি ছিল। এরপরেও পাকিস্তান আমলেও সেই ন্যাশনাল অ্যাসেম্বলি মেম্বার ছিলেন আমাদের আবুল কালাম মোহাম্মদ ইউসুফ। আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, তাই না? মাইক্রোস্কোপ দিয়ে তাদের বিরুদ্ধে শস্যে কণার মতো কোনো দুর্নীতি আবিষ্কার করা সম্ভব হয়নি। সুতরাং বর্তমানে সকল রাষ্ট্রের রাষ্ট্রদূতগণ আমাদের কাছে দেখতে চায় যে দুর্নীতির বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা করবেন, কথা ঠিক কিনা বলে। সুতরাং জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী দৃঢ়কণ্ঠে ঘোষণা দিয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে জামাত ইসলামী 0 টলারেন্স গ্রহণ করবে। এবং এই কথা শুধু মুখে বললে হবে না, বাস্তবে জামাত ইসলাম অতীতে প্রমাণ করে দিয়েছে, ভবিষ্যতে সেটা প্রমাণ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সুতরাং আগামী দিনের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া আর কোন রাজনৈতিক শক্তি আছে বলে এদেশের মানুষ বিশ্বাস করে না। অনেকে অনেক কথা বলেন যে দেশের যারা ভিন্ন ধর্মাবলম্বী রয়েছেন তাদেরকে অনেক জুজুর ভয় দেখিয়েছে, কিন্তু আমরা তো জানি জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। অতীতে মুফতি মাওলানা আব্দুল সাত্তার সাহেব 2 বার এখান থেকে পাস করেছেন। সুতরাং এই আসনের আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা মুফতি মাওলানা আব্দুল সাত্তার সাহেবকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, কথা ঠিক কিনা বলেন? আমাদেরকে জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। আমাদের পার্শ্ববর্তী পিরোজপুর এই যে আসনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিপুল ভোটের ব্যবধানে আমাদের হিন্দু ভাই এবং বোনেরা ভোট দিয়ে নির্বাচিত করেছিল, কথা ঠিক কিনা বলে। এই মাত্র কয়েকদিন আগে সেই যে ডুমুরিয়ায় যে হিন্দু মহাসমাবেশ হলো জামাত ইসলামের উদ্যোগে, এই খবর কি আপনারা পেয়েছেন? আপনারা দেখেছেন? হাজার হিন্দু নারী পুরুষ জামাত ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে একটি মাত্র কারণে, কারণ তারা দেখেছে যে হিন্দুদের জীবন এবং সম্পদ যে দলটিকে তারা ভোট দিয়ে বারবার ক্ষমতা এনেছে তাদের কাছে নিরাপদ ছিল না। তাদের সম্পত্তি দখল যদি করে থাকে তাহলে 1 নম্বর হচ্ছে আওয়ামী লীগ, 2 নম্বর হচ্ছে আরেকটি দল, 3 নম্বর আরেকটি দল। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কোন একজন মানুষকে খুঁজে পাওয়া যাবে না যে মানুষটি তার প্রতিবেশী কোনো অমুসলিমের সম্পদ দখল করেছে। এবং 5 তারিখের পরে এদেশের আপামর জনগণ, এদেশের যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা ভিন্ন ধর্মের যারা মানুষ, সকল ধর্মের মানুষদের জীবন সম্পদ এবং ধর্ম পালনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী তাদের পাশে এসে যেভাবে দাঁড়িয়েছিল, এ কারণে তারা বুঝতে সক্ষম হয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামের কাছেই এ দেশ নিরাপদ, এদেশের মানুষ নিরাপদ, কথা ঠিক কিনা বলেন? সুতরাং ভবিষ্যতে বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত 300 আসনের মধ্যে ইতিমধ্যে জামাত ইসলাম 298টা আসনে প্রার্থী ঘোষণা করেছে। এবং আপনারা দেখেছেন যে জামাত ইসলামী সহ 8টি সমমনা দল
তারা ঐক্যবদ্ধ হয়েছে ভবিষ্যতে বাংলাদেশে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, একসাথে নির্বাচন করার জন্য। আপনাকে জেনেছে সেখানে তারা আমরা ঘোষণা করেছি যে আমাদের মার্কা হবে, আমাদের যে যার মার্কা থাকবে ঠিকই, কিন্তু আমাদের বাক্স হবে একটি। বাক্স হবে কয়টি বলেন তো? একটি। সুতরাং প্রয়োজনে জামাত ইসলাম 100 আসনও ছেড়ে দিবে তাদেরকে, এমনি কাজ জামাত ইসলাম করেছে। সুতরাং ভবিষ্যতে বাংলাদেশের মাটি থেকে অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যা, লুণ্ঠন, রাহাজানি, ধর্ষণ, অনাচার, দুরাচার দূর করে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনের নির্বাচনে, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে আমরা জাতি ধর্ম নির্বিশেষে মুসলমান, হিন্দু সকলে ঐক্যবদ্ধ হবে। বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা ইসলামী দল যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, আপনারা কি তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে বাংলাদেশের মাটি থেকে বৈষম্য দূর করতে, বাংলাদেশের মাটি থেকে অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, লুটপাট, চাঁদাবাজি দূর করতে আপনারা কি সকলে রাজি আছেন? সম্মানিত ভাইরা আমার, আরেকটি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। সেটা হলো এই যে আমাদের আমিরি জামাত ঘোষণা করেছেন, সেটা হলো এই যে শিক্ষিত যুবক যারা তাদের কাজের ব্যবস্থা করা। আমাদের আমিরি জামাত ঘোষণা করেছেন যে এক হাতে সার্টিফিকেট আর এক হাতে কাজ, তার মানে কর্মসংস্থান তৈরি, তাই না? সুতরাং ভবিষ্যতে এদেশের দায়িত্ব যদি এদেশের জনগণ আল্লাহ রাব্বুল আলামিন যদি বাংলাদেশ জামাত ইসলামের হাতে অর্পণ করে, তাহলে এদেশের যে অর্থ সম্পদ রিসোর্স রয়েছে সেটাকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে বাংলাদেশে একজন যুবক আর বেকার থাকবে না ইনশাআল্লাহ। একজন যুবক আর বেকার থাকবে না। আমি আমার প্রাণ প্রিয় ইউনিয়নবাসীকে বলতে চাই, অতীতে আমরা যারা একসাথে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদের সাথে আমাদের বন্ধু সংগঠন বিএনপির অনেক নেতাকর্মী একসাথে জেল জুলুমের শিকার আমরা হয়েছি। আমরা শ্রদ্ধার সাথে সেই সকল ভাইদেরকে আমরা স্মরণ করি। আপনারা জানেন সেই সকল অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আমরা একসাথে মোকাবেলা করেছি এবং বাংলাদেশ জামাত ইসলামী সেই সকল নির্যাতিত সকল নেতা কর্মীদের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আসুন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং যুবকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি কথা দিচ্ছি, মোরেলগঞ্জ, শরণখোলা, কচুয়ার মানুষ যদি তাদের ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে, আমাকে পার্লামেন্টে কথা বলার সুযোগ দেন, তাহলে আমি ঘোষণা করছি, অতীতে দুঃসময় যেমন আমরা একসাথে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালো সময় দান করেন, তাহলে আমি এবং আমার দল আপনাদেরকে ভুলে যাব না ইনশাআল্লাহ। আপনাদেরকে যথাযথ মূল্যায়ন করে আপনাদেরকে সঠিক যে কাজের ঘোষণা আমরা দিয়েছি, আমাদের দল আপনাদের যথাযথ ভূমিকা নিয়ে আপনাদেরকে কাজের সঠিক অধিকার দেব ইনশাআল্লাহ। এবং আমরা কথা দিচ্ছি, কাউকে অন্যায় পথে চাঁদাবাজি করে লুটপাট করে আর উপার্জন করতে হবে না। বৈধ পথে ইনশাআল্লাহ আমাদের সন্তানেরা তাদের রিজিকের সুব্যবস্থা করতে পারবে ইনশাআল্লাহ। আমি আমার কথা দীর্ঘত করতে চাচ্ছি না। আসুন তেমনি একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার জন্য দল মত নির্বিশেষে, জাতি ধর্ম সকলে যাতে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী নির্বাচনে ন্যায়ের পক্ষে থাকতে পারি, আমরা কি সহযোগিতা করতে রাজি আছি? সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে দোয়া আছে। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।